কানেক্টর বা সংযোগকারী শব্দ হলো এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো আমরা দুটি বা তার বেশি বাক্য, বাক্যাংশ বা ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করতে এবং সেগুলোকে যুক্তভাবে উপস্থাপন করতে ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যান্ড, বাট, দো বা অলদো, বিকজ অফ, অ্যাজ, সিন্স, অ্যাজ আ রেজাল্ট, বিসাইডস, সো বা দেয়ারফর, হেন্স, ইয়েট ইত্যাদি। কানেক্টরসকে আমরা মোট ৮টি কাজে ব্যবহার করি, যথা অ্যাডিশন বা দুটি বাক্যকে বা বাক্যের অংশকে যোগ করার জন্য, কন্ট্রাস্ট দুটি বাক্যের মধ্যে পার্থক্য বা বিরোধ বোঝানোর জন্য, কজ অ্যান্ড ইফেক্ট দুটি বাক্যের মধ্যে যদি একটি কারণ এবং অপর বাক্য ফলাফল বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কানেক্টরস ব্যবহার করতে পারি, পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করতে পারি। এছাড়াও কম্প্যারিজন, টাইম বা সিকোয়েন্স, কন্ডিশন, কনক্লুশন বা সামারি বোঝানোর জন্য আমরা কানেক্টরসকে ব্যবহার করে থাকি। কানেক্টরসের সব থেকে কনফিউজিং পার্ট হলো তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ কোন কানেক্টরস বাক্যের কোন অংশে বসবে তা বুঝতে পারা। অ্যাডিশনাল কানেক্টরসগুলোর মধ্যে কোন কানেক্টর কোথায় ব্যবহার করতে হবে আসুন সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নেই। আমরা যদি প্রথম দুটি এক্সাম্পলকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম দুটি এক্সাম্পলে একটি করে বাক্য আমাদেরকে দেওয়া আছে এবং এই দুইটি এক্সাম্পলের একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে দুইটি এক্সাম্পলই দুইটা বাক্যাংশ আছে। এখানে যদি আপনি খেয়াল করেন, হি ইজ ইন্টেলিজেন্ট এটা একটা বাক্যাংশ, আবার হার্ড ওয়ার্কিং এইটা আরেকটা বাক্যের অংশ। আবার এখানে শি সিংস ওয়েল এইটা একটা বাক্যাংশ, আবার ড্যান্সেস বিউটিফুলি এইটা হচ্ছে আরেকটা বাক্যাংশ। অর্থাৎ একটা বাক্যের দুইটা অংশ দেওয়া আছে। তাহলে যদি এরকম একটা বাক্যের দুইটা অংশ থাকে এবং মাঝখানে যদি আপনারা কেবল একটা মাত্র গ্যাপ দেখতে পান তাহলে সেই দুইটা অংশকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করি। আবার যদি একটা বাক্যের দুইটা অংশ থাকে এবং দুইটা অংশের মধ্যে সেপারেটলি গ্যাপ দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে প্রথম অংশে নট অনলি এবং দ্বিতীয় অংশে বাট অলসো ব্যবহার করতে হবে। অনেক সময় পরীক্ষায় আমাদেরকে নট অনলি দিয়ে দেয়, আমাদের বাট অলসো ব্যবহার করা লাগে, আবার অনেক সময় আমাদেরকে বাট অলসো দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের নট অনলি ব্যবহার করা লাগে। এবার যদি আপনারা ৩ নাম্বার, ৪ নাম্বার আর ৫ নাম্বার উদাহরণের দিকে লক্ষ্য করেন তাহলে তাদের মধ্যেও কিন্তু একটা মিল আছে। মিলটা কোথায়? মিলটা হচ্ছে এই ৩, ৪ আর ৫ নাম্বার এই তিনটা উদাহরণে দুইটা করে সেন্টেন্স আছে। এখানে দেখেন আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি, এটা একটা সেন্টেন্স। আবার আই এনজয় রাইটিং স্টোরিজ, এবং আমি গল্প লিখতে পছন্দ করি, এটা আরেকটা সেন্টেন্স। একইভাবে আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এরপর এখানে আরেকটা সেন্টেন্স আছে। অর্থাৎ এই তিনটা এক্সাম্পলের মধ্যে আমরা দুইটা করে সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে এইরকম যদি একের অধিক সেন্টেন্স থাকে তাহলে তাদেরকে কানেক্ট করার জন্য আমরা বিসাইডস, মোরেভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন এই কানেক্টরসগুলো ব্যবহার করি। ওকে, তাহলে যদি আপনারা একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে বা দুইটা বাক্যাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করি। আর যদি ডাবল গ্যাপ থাকে, দুইটা সেপারেট অংশে দুইটা সেপারেট গ্যাপ থাকে, আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করি। ওকে, আর যদি দুইটা সেপারেট সেন্টেন্স থাকে তাহলে সেই সকল সেন্টেন্সকে আমাদের যদি অ্যাডিশনাল কানেক্টরস দিয়ে যুক্ত করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বিসাইডস, মোরেভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন এগুলো ব্যবহার করতে পারি। তবে যদি আপনারা দেখেন যে প্যাসেজে পরপর 2 থেকে 3টা লাইনে এরকম অ্যাডিশনাল কানেক্টরস রিপিট হচ্ছে তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এক একটা পার্টে এক একটা কানেক্টরস ব্যবহার করার। অর্থাৎ আপনি যদি প্রথম দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য বিসাইডস ব্যবহার করেন, রাইট, প্রথম দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য যদি বিসাইডস ব্যবহার করেন তাহলে পরে আপনি মোরেভার ইউজ করতে পারেন অথবা ফার্দার মোর ইউজ করতে পারেন। একটা কানেক্টরস যদি আপনি বারবার রিপিট করেন তাহলে আপনার লেখার কোয়ালিটি অনেক ডাউন হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আপনি মার্কস পাবেন, বাট দ্যাটস নট আ গুড প্র্যাকটিস। এবার যদি আমরা সর্বশেষ সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগের সেন্টেন্সগুলোর মতো এই সেন্টেন্সেরও দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে দে ভিজিটেড দ্য মিউজিয়াম, এরপরে আবার দেওয়া আছে দে অলসো ওয়েন্ট টু দ্য জু। কিন্তু আগের সেন্টেন্সগুলোর সাথে এই সেন্টেন্সটার একটা স্লাইট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আমরা যদি প্রিভিয়াস সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
প্রিভিয়াস সেন্টেন্সগুলোতে দুইটা সেন্টেন্সের ঠিক মাঝখানে এই কানেক্টরসগুলো আছে, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্স শুরু হওয়ার পূর্বেই কানেক্টরস আছে, রাইট? অর্থাৎ যদি এরকম হয় যে একটা সেন্টেন্স শেষ হলো এবং আর একটা সেন্টেন্স শুরু হলো, বাট শুরুতেই যদি কানেক্টরস থাকে, সেই ক্ষেত্রে আমরা বিসাইডস, মোরেভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন এগুলো ব্যবহার করি। কিন্তু যদি কখনো এরকম দেখতে পান একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে এবং আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে এবং শুরুতে একটা সাবজেক্ট আছে, দ্বিতীয় সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গ্যাপ, যদি সাবজেক্টের আগে গ্যাপ হইতো তাহলে আমরা ইন অ্যাডিশন, ফার্দার মোর, বিসাইডস এগুলো ব্যবহার করতাম। আর যদি সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অলসো ব্যবহার করতে হবে। চলুন এবার কন্ট্রাস্ট কানেক্টরসগুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করা শিখি, অর্থাৎ কোন কানেক্টরসটা কোন জায়গায় ব্যবহার করতে হবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার করে ফেলি। আমরা অ্যাডিশনের ক্ষেত্রে দেখেছিলাম যে যদি একটি বাক্যের দুটি অংশ থাকে এবং তাদেরকে যদি আমরা অ্যাডিশনাল কানেক্টরস দিয়ে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করেছিলাম, রাইট? কন্ট্রাস্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে একটি বাক্যের দুটি অংশ আছে, বাট সেই দুইটা অংশ একজন আরেকজনের বিরোধ করছে, অর্থাৎ দুইটা অংশের মধ্যে যদি পার্থক্য বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করব বাট, অর্থাৎ অ্যান্ডের জায়গায় আমাদের ব্যবহার করতে হবে বাট। যেমন প্রথম সেন্টেন্সে লেখা আছে হি ইজ রিচ, সে ধনী, ড্যাশ হি ইজ নট হ্যাপি, কিন্তু সে অসুখী, সে ধনী কিন্তু সে সুখী নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে বাট, অর্থাৎ আমরা অ্যান্ডের জায়গায় বাট ব্যবহার করব। কোন ক্ষেত্রে? যদি আমাদেরকে একটি সেন্টেন্সের দুইটা অংশ থাকে এবং তাদের মধ্যে আমরা যদি বিরোধ বা পার্থক্য বোঝাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাট। আবার এটা গেল প্রথম এক্সাম্পল। আবার যদি দ্বিতীয় এক্সাম্পলে আমরা লক্ষ্য করি, পার্থক্য হচ্ছে দ্বিতীয় এক্সাম্পলে দুইটা সেন্টেন্স আছে, একটা না দুইটা সেন্টেন্স আছে। একটা হচ্ছে দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, ড্যাশ শি কমপ্লিটেড ইট সাকসেসফুলি, কাজটা কঠিন ছিল তারপরও সে কাজটা সফলভাবে সমাপ্ত করতে পারছে, রাইট? তাহলে এখানে আমরা একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, একটা বিরোধ দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে আমরা বাটও ব্যবহার করতে পারবো, হাউএভারও ব্যবহার করতে পারবো, বোথ আর কারেক্ট। ওকে, তাহলে মনে রাখবেন যদি একটা বাক্য থাকে এবং সেই বাক্যের দুইটা অংশের মধ্যে বিরোধ বা পার্থক্য বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব। কিন্তু বাক্য যদি দুইটা থাকে এবং তাদের মধ্যেও যদি বিরোধ বা পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে আমরা বাটও ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা এখানে হাউএভারও ব্যবহার করতে পারবো, বাটও ব্যবহার করতে পারবো, হাউএভারও ব্যবহার করতে পারবো। আবার প্রথম সেন্টেন্সের মতো যদি আমাদেরকে কেবলমাত্র একটি সেন্টেন্স দিয়ে দেয় এবং সেই সেন্টেন্সের যদি দুটি অংশ থাকে, সেই ক্ষেত্রে আমাদের দুটি অংশের মাঝখানে যদি গ্যাপ না থেকে প্রথম সেন্টেন্সের শুরুতেই গ্যাপটা দিয়ে দেয়, এরকম ক্ষেত্রে কন্ট্রাস্ট বোঝাতে আমরা যে কানেক্টরস ব্যবহার করি সেটা হলো দো বা অলদো। যেমন এখানে দেখতে পাচ্ছেন অলদো ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে দো ব্যবহার করতে পারেন, দো বা অলদো, যেটার মানে হচ্ছে যদিও। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও সেই দিন বৃষ্টি হচ্ছিল, দে ওয়েন্ট টু স্কুল, তারপরও তারা বিদ্যালয়ে গেল। তাহলে যেটা বললাম যে প্রথম সেন্টেন্সে কি ছিল, একটা বাক্য ছিল এবং একটা বাক্যের দুইটা অংশ ছিল, দুইটা অংশের মাঝখানে যদি আমাদের কানেক্টরস ইউজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম বাট, রাইট? আবার যদি একটা সেন্টেন্সেরই দুইটা অংশ থাকে এবং তাদের মধ্যে কন্ট্রাস্ট থাকে, কিন্তু সেন্টেন্স দুইটার মাঝখানে কানেক্টরস না থেকে কানেক্টরসটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অলদো বা দো। আচ্ছা, এর পরের সেন্টেন্সে যদি আমরা দেখি তাহলে এখানে লেখা আছে আই প্রিফার টি, আমি চা খেতে পছন্দ করি, ড্যাশ মাই ব্রাদার লাইকস কফি, কিন্তু আমার ভাই কফি খেতে পছন্দ করে, রাইট? তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু একটা তুলনামূলক পার্থক্য আছে। তুলনামূলক পার্থক্য মানে কি, আমার পছন্দের সাথে আমার ভাইয়ের পছন্দকে তুলনা করা হচ্ছে এবং আমার যে জিনিসটা আমি পছন্দ করি, অর্থাৎ আমি যে চা খেতে পছন্দ করি, আমার ভাই কিন্তু সেই জিনিসটা পছন্দ করে না, সে পছন্দ করে কফি খেতে। তাহলে এরকম দুইজন ব্যক্তির বা কোনো কিছুর যদি তুলনামূলক পার্থক্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। আচ্ছা, এবার যদি আমরা একটু বাম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যেখানে দুইটা কানেক্টরস দেওয়া আছে, একটা হচ্ছে নেভার দ্য লেস আর একটা হচ্ছে ইয়েট। দুইটা কানেক্টরস এর মিনিংয়ে কিন্তু সেম, দুইটার মিনিংয়ে কিন্তু তবুও, রাইট?
আমরা কি এখন চাইলে একটার জায়গায় আরেকটা ব্যবহার করতে পারবো নাকি, এই নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে। আমরা যদি খেয়াল করি, এখানে লেখা আছে হি স্টাডিড হার্ড ড্যাশ হি ফেইল্ড দ্য এক্সাম। এখানে কেবলমাত্র একটা সেন্টেন্স আছে এবং একটা সেন্টেন্সের দুইটা অংশের মধ্যে এখানে কন্ট্রাস্ট আছে বা আমরা বিরোধ বা পার্থক্য দেখতে পাচ্ছি। তাহলে এরকম যদি হয় যে ধরেন কেউ অনেক প্রচেষ্টা করলো কোনো কিছু করার, অনেক চেষ্টা করলো, তারপরও সে বিফল হইলো, সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইয়েট বা নেভারদালেস এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। বাট দ্য ডিফারেন্স ইজ, যদি কেবল একটা সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সের দুইটা অংশ থাকে, তাহলে সেই দুইটা অংশের মাঝখানে আমরা ইয়েট ব্যবহার করি। অর্থাৎ যদি কেবল একটা সিঙ্গুলার সেন্টেন্স থাকে তাহলে শুধুমাত্র ইয়েট ব্যবহার করতে পারবেন। যেমন আমরা এখানে প্রথম এক্সাম্পলে দেখেছিলাম যে এখানে হি ইজ রিচ ড্যাশ হি ইজ নট হ্যাপি। এখানে কেবল একটা সেন্টেন্স আছে, তাহলে একটা সেন্টেন্সের দুইটা অংশের মাঝখানে যদি আপনি কিন্তু ব্যবহার করতে চান তাহলে আপনি শুধু বাট ব্যবহার করতে পারেন। বাট যদি সেন্টেন্স দুইটা হইতো তাহলে আপনি বাটও ব্যবহার করতে পারতেন, হাউএভারও ব্যবহার করতে পারতেন, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে, কোনো সমস্যা নেই। আবার এই ক্ষেত্রেও সেম, যদি একটা সেন্টেন্স হয় এবং তাদের মাঝখানে যদি আপনি তবুও ব্যবহার করতে চান, যদি তবুও ব্যবহার করা লাগে, তাহলে আপনাদেরকে ইয়েট ব্যবহার করতে হবে। আর যদি নিচের সেন্টেন্সের দিকে তাকান, এখানে লেখা আছে ইট ওয়াজ রেইনিং, এটা একটা সেন্টেন্স, এরপরে আরো একটা সেন্টেন্স আছে, তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আছে। তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি গ্যাপ থাকে এবং সেখানে যদি আপনি তবুও ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি নেভারদালেসও ব্যবহার করতে পারবেন, আবার ইয়েটও ব্যবহার করতে পারবেন। যেটা ব্যবহার করেন সেটাই কারেক্ট। তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে তবুও থাকলে আমরা নেভারদালেস অথবা ইয়েট যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আর যদি কেবল একটা সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সের মাঝখানে আমরা কেবলমাত্র ইয়েট ব্যবহার করতে পারবো। এর পরের সেন্টেন্সে যদি আমরা দেখি, এখানে লেখা আছে রহিম ইজ টল whereas করিম ইজ শর্ট। এই ক্ষেত্রেও কিন্তু দুইজন সাবজেক্টের মধ্যে একই বাক্যের দুটি বাক্যাংশের মধ্যে, এটা একটা বাক্যাংশ, এটা আর একটা বাক্যাংশ, এদের মধ্যে তুলনামূলক পার্থক্য বোঝাইছে, রাইট? একটু আগে আমরা দেখছিলাম যে যদি দুইটা বাক্য থাকে তাহলে সেই দুইটা বাক্যের মধ্যে তুলনামূলক পার্থক্য বুঝাইলে আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারি। আর যদি দুইটা বাক্যের জায়গায় আমাদেরকে একটা বাক্য দিয়ে দেয় এবং সেই একটা বাক্যের দুইটা অংশের মধ্যে তুলনামূলক পার্থক্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারির জায়গায় ব্যবহার করব কি? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়্যারঅ্যাজ। অর্থাৎ যদি একটা বাক্যের দুইটা অংশের মধ্যে পার্থক্য হয় সেই ক্ষেত্রে আমরা ওয়্যারঅ্যাজ ব্যবহার করব। আর যদি দুইটা সেপারেট বাক্যের মধ্যে পার্থক্য বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি। এবার আসুন আমরা কজ অ্যান্ড এফেক্টের কানেক্টরসগুলো একবার দেখে নেই। এবার যদি আমরা প্রথম এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম এক্সাম্পলে কেবলমাত্র একটা সেন্টেন্স আছে, যেখানে দুইটা সেন্টেন্সের দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে ফলাফল। হি ওয়াজ সিক, এটা হচ্ছে কারণ, সে অনুপস্থিত ছিল, তার কারণ হচ্ছে সে অসুস্থ ছিল, রাইট? তাহলে এখানে যদি এরকম হয় যে একটা সেন্টেন্সের দুইটা অংশ আছে, একটা অংশ কারণ বোঝাচ্ছে আর একটা অংশ ফলাফল বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের মাঝখানে যদি আমাদের গ্যাপ দেখতে পাই আমরা ব্যবহার করব বিকজ। আবার যদি একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে এবং প্রথম অংশ কারণ এবং দ্বিতীয় অংশ ফলাফল বোঝায়, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্যাপটা এই দুইটা সেন্টেন্সের মাঝখানে না হয়ে প্রথম সেন্টেন্সের শুরুতে আমরা যদি গ্যাপ দেখি, তাহলে সেখানে আমাদের বিকজের জায়গায় ব্যবহার করতে হবে অ্যাজ বা সিন্স। অর্থাৎ যদি একটা সেন্টেন্স হয় এবং যদি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে আমরা ব্যবহার করব বিকজ। আর যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কারণ বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অ্যাজ বা সিন্স। আবার আমরা যদি 3 নাম্বার এক্সাম্পলের দিকে তাকাই তাহলে 3 নাম্বার এক্সাম্পলের সাথে আগের দুটি এক্সাম্পলের মেইন পার্থক্য হচ্ছে 3 নাম্বার এক্সাম্পলে দুইটি সেন্টেন্স আছে, আগের এক্সাম্পলগুলোয় কেবলমাত্র একটা সেন্টেন্স ছিল। 3 নাম্বার এক্সাম্পলের প্রথম যে পার্টটা আছে সেই পার্টে কারণ দেওয়া আছে, শি স্টাডিড হার্ড, সে অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছিল, ড্যাশ শি পাসড দ্য এক্সাম, সুতরাং বা তাই সে হচ্ছে গিয়ে পরীক্ষায় ভালো করতে পারলো, রাইট? সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো। তাহলে এখানে দেখেন যদি এরকম হয় যে দুইটা সেন্টেন্স আছে যেখানে প্রথম সেন্টেন্সে কারণ আছে
এবং পরের সেন্টেন্সে ফলাফল আছে। যদি সেন্টেন্স একটা না হয়ে দুইটা হয়, তাহলে সেকেন্ড সেন্টেন্সের শুরুতে এই গ্যাপের মধ্যে বসবে কি? এই গ্যাপের মধ্যে বসবে সো অথবা দেয়ারফর, সো অথবা দেয়ারফর। এবার যদি আমরা 4 নাম্বার সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হি কুডেন্ট জয়েন দ্য ট্রিপ ডিউ টু আ ফ্যামিলি এমার্জেন্সি। কানেক্টর হিসাবে এখানে ডিউ টু ব্যবহার করা হয়েছে। সো 4 নাম্বার সেন্টেন্সটা বুঝতে হলে আমাদেরকে আগে বিকজ এবং বিকজ অফ বা ডিউ টু এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যদি আমরা অর্থগতভাবে চিন্তা করি, তাহলে কিন্তু বিকজ অথবা ডিউ টু এবং বিকজ অফ এর মধ্যে অর্থগতভাবে কোনো পার্থক্য নেই। এই তিনটা ওয়ার্ডই কারণকে বোঝায়। তার মানে অর্থগতভাবে এখানে আপনারা কোনো পার্থক্য খুঁজে পাবেন না। বাট আপনারা যদি 1 নাম্বার আর 4 নাম্বার সেন্টেন্সের দিকে তাকান এবং ভালো মতো খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে 1 নাম্বার সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে একটা। ফাইনাইট ভার্ব মানে সেন্টেন্সের মেইন ভার্ব আছে এখানে একটা লেফট সাইডে, আর রাইট সাইডে আছে আরেকটা। অর্থাৎ 1 নাম্বার সেন্টেন্সের দুইটা বাক্যাংশের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা যদি 4 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে 4 নাম্বার সেন্টেন্সে মোডাল ভার্বের পরে এখানে জয়েন লেখা আছে। এই জয়েন হচ্ছে একটা ভার্ব, এই জয়েন হচ্ছে একটা ভার্ব। এ বাদে কিন্তু আমরা কোনো ভার্ব 4 নাম্বার সেন্টেন্সে দেখতে পাচ্ছি না। তাহলে 4 নাম্বার সেন্টেন্সে প্রথম বাক্যাংশে একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু দ্বিতীয় বাক্যাংশে কোনো ফাইনাইট ভার্ব নেই। অপরদিকে প্রথম সেন্টেন্সের প্রথম বাক্যাংশে একটি ফাইনাইট ভার্ব আছে এবং দ্বিতীয় বাক্যাংশে আরও একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে মনে রাখবেন, যদি একটি সেন্টেন্সের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিউ টু বা বিকজ অফ। তাহলে সিম্পল সেন্টেন্সের দুটি বাক্যাংশকে সংযুক্ত করার জন্য বিকজ অফ বা ডিউ টু ব্যবহার করতে হবে। অপরদিকে যদি সেন্টেন্সটা কমপ্লেক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে বাক্যাংশগুলোকে পরস্পরের সাথে যুক্ত করার জন্য আমরা বিকজ ব্যবহার করে থাকি। এর পরের বাক্যটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে লেখা আছে হি ডিডন্ট স্টাডি ওয়েল। সে ভালো মতো বা ঠিক মতো লেখাপড়া করেনি। ডাস হি ফেইল্ড দ্য টেস্ট। এইভাবে সে পরীক্ষায় ফেল করলো। তাহলে এখানে দেখেন, এখানেও কিন্তু দাজ মানে কি? দাজ মানে হচ্ছে এইভাবে, এইভাবে। তাহলে আমরা এখানে চাইলে দাজের জায়গায় দেয়ারফর বা সো ব্যবহার করতে পারতাম। তো সিম্পলি বলতে গেলে ডাস, দেয়ারফর আর সো তিনটা কানেক্টরসই সিমিলার জায়গায় ব্যবহার করা হয়। অর্থাৎ দুইটি সেন্টেন্সের মাঝখানে এই কানেক্টরসগুলো বসে এবং সেকেন্ড পার্টটা, সেন্টেন্সের প্রথম পার্টটা কারণ বোঝায় এবং সেকেন্ড পার্টটা ফলাফল বোঝায়। এই ফলাফল যেই সেন্টেন্সটা বোঝাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে, সেই সেন্টেন্সের শুরুর ভাগে, অর্থাৎ শুরুতে যদি আমরা গ্যাপ দেখতে পাই, তাহলে সেখানে আমরা সো বা দেয়ারফর ইউজ করতে পারি। এবং আমাদের যদি সো বা দেয়ারফর অলরেডি একবার ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সো বা দেয়ারফরের অল্টারনেটিভ হিসাবে ডাজও ব্যবহার করতে পারি। সর্বশেষ এখানে যে কানেক্টরসটি নিয়ে কথা বলা হয়েছে সেটি হলো কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলে। যেমন শি ব্রোক দ্য রুলস, কনসিকুয়েন্টলি শি ওয়াজ পানিশড। তাহলে এখানে লেখা আছে যে সে আইন অমান্য করলো, ফলে তাকে সাজা দেওয়া হলো। তাহলে এখানে কোনো একটা কাজ করার, কোনো একটা অ্যাকশনের কনসিকোয়েন্সের কথা বলা হয়েছে। তাহলে এরকম কোনো একটা অ্যাকশন বা কোনো কাজের যদি কনসিকোয়েন্স বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা কজ অ্যান্ড এফেক্ট কানেক্টরস হিসাবে কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে আমরা সো দ্যাট, ইন অর্ডার টু, ফর দ্য পারপোজ অফ, এই কানেক্টরসগুলি বেশি ব্যবহার করে থাকি। এর মধ্যে যদি সেন্টেন্সটা যদি সিম্পল সেন্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে আমরা ইন অর্ডার টু ব্যবহার করি। আর যদি সেন্টেন্সটা কমপ্লেক্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করে থাকি। যেমন প্রথম সেন্টেন্সটিতে দেখেন, যেখানে লেখা আছে শি লেফট আর্লি, এটা একটা বাক্যের অংশ। ক্যাচ দ্য ট্রেন, এটা বাক্যের আরেকটা অংশ। তাহলে এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, লেফট। অপরদিকে আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে লক্ষ্য করি, তাহলে এখানে লেখা আছে আই স্পিক স্লোলি, আমি আস্তে কথা বলি, এটা একটা ফাইনাইট ভার্ব। এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মি, তাহলে এখানে ক্যানের পরে যে ভার্ব আছে অর্থাৎ আন্ডারস্ট্যান্ড বা বোঝা, এইটা আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে মোট দুইটা ফাইনাইট ভার্ব আমরা দুইটা সেপারেট বাক্যাংশের মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, এই জন্য এখানে কানেক্টর হিসাবে ইন অর্ডার টু ব্যবহার করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স,
এবং দুইটা সেন্টেন্সই আসলে পারপোজ বা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে মনে রাখবেন, পারপোজ বা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে যদি সেন্টেন্সটা সিম্পল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন অর্ডার টু, আর যদি সেন্টেন্সটা কমপ্লেক্স হয় তাহলে সেই ক্ষেত্রে সো দ্যাট ব্যবহার করতে হবে। এছাড়াও পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে আর একটা কমনলি ইউজড কানেক্টরস হচ্ছে ফর দ্য পারপোজ অফ, যার মানে হচ্ছে এই উদ্দেশ্যে। যেমন আমরা যদি 3 নাম্বার সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হি অ্যাটেন্ডেড দ্য সেমিনার ড্যাশ অফ ইমপ্রুভিং হিজ স্কিলস। তাহলে এখানে অফ তো দিয়েই দিবে, সরি, হি অ্যাটেন্ডেড দ্য সেমিনার ড্যাশ ইমপ্রুভিং হিজ স্কিলস। তাহলে সে সেমিনারে অংশগ্রহণ করলো এই উদ্দেশ্যে বা যাতে করে সে তার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারে। তাহলে এরকম উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ফর দ্য পারপোজ অফ ব্যবহার করব। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি সেন্টেন্সটা সিম্পল হয় সেক্ষেত্রে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি, অথবা যদি সেন্টেন্সটা কমপ্লেক্স হয় সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি। বাক্যের মধ্যে কম্প্যারিজন করার ক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলো ব্যবহার করি সেগুলো সম্পর্কে বুঝতে হলে আমাদের সেই বাক্যের অ্যাডজেক্টিভের দিকে লক্ষ্য করতে হবে। যেমন প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম রয়েছে। তাহলে অ্যাডজেক্টিভটা যদি পজিটিভ ফর্মে থাকে এবং সেই অ্যাডজেক্টিভের পূর্বে এবং পরে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপগুলোর মধ্যে অ্যাজ ব্যবহার করতে হবে। অনেক সময় একটা অ্যাজ আমাদেরকে দিয়ে দেয়, আবার যদি দ্বিতীয় সেন্টেন্সের মতো আমরা দেখি যেখানে কম্প্যারিজন বোঝাচ্ছে এবং অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে আছে, তাহলে কম্পারেটিভ ফর্মে থাকা অ্যাডজেক্টিভের পরে অবশ্যই দ্যান ব্যবহার করতে হয়। তাহলে অ্যাডজেক্টিভের যদি আমরা কম্পারেটিভ ফর্ম দেখি তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে কানেক্টর হিসাবে দ্যান ব্যবহৃত হবে। 3 নাম্বার এক্সাম্পলের ক্ষেত্রেও সিমিলার। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সপেন্সিভ, এর পরে দ্যান ব্যবহার করা হয়েছে। এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে, তাই অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ফর্মে কনভার্ট করার জন্য আমরা এক্সপেন্সিভের আগে মোর ব্যবহার করেছি এবং এক্সপেন্সিভের পরে দ্যান ব্যবহার করেছি। যদি দুইটি সেন্টেন্সের মধ্যে সাদৃশ্যতা বোঝায় সেই ক্ষেত্রে সাদৃশ্যতা বোঝানোর জন্য আমরা কানেক্টরস হিসাবে সিমিলারলি অথবা লাইকওয়াইজ ব্যবহার করতে পারি। যেমন এখানে লেখা আছে হি লাভস মিউজিক, সিমিলারলি হিজ সিস্টার ইজ আ গ্রেট সিঙ্গার। এখানে দুইটি সেন্টেন্স রয়েছে এবং দুটি সেন্টেন্সের মধ্যে সাদৃশ্যতা বোঝানোর জন্য আমরা সিমিলারলি ব্যবহার করেছি। সিমিলারলি মানে হচ্ছে অনুরূপভাবে। সময় বা ধারাবাহিকতা বোঝাতেও কিন্তু আমরা কানেক্টরস ব্যবহার করতে পারি। যেমন বিফোর হি ওয়েন্ট টু স্কুল হি এইট ব্রেকফাস্ট। এখানে বোঝানো হয়েছে যে সে বিদ্যালয়ে যাওয়ার পূর্বে সে আগে তার সকালের নাস্তা সেরে নিল। তাহলে এখানে পূর্বে বোঝানোর জন্য আমরা বিফোর ব্যবহার করেছি, আবার পরবর্তীতে বোঝানোর জন্য আমরা আফটার ব্যবহার করি। এই যে বিফোর আফটার এগুলো কিন্তু টাইম বা সিকোয়েন্সিয়াল কানেক্টরস। এছাড়াও আনটিল, সিন্স, দেন, ফাইনালি, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট এই সবগুলো ওয়ার্ডই হচ্ছে টাইম বা সিকোয়েন্সিয়াল কানেক্টরস। যেমন 3 নাম্বার সেন্টেন্সে লেখা রয়েছে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। আমার আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এখানে আপনি আনটিলও ব্যবহার করতে পারেন, টিলও ব্যবহার করতে পারেন। টিল বা আনটিল মানে হচ্ছে পর্যন্ত, আমার আসা পর্যন্ত অপেক্ষা করো। আবার 4 নাম্বার সেন্টেন্সে রয়েছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজ করে চলছে। আবার দেন মানে হচ্ছে পরবর্তীতে, যেমন আই ফিনিশড মাই মিল, আমি খাওয়া শেষ করলাম, দেন মানে পরবর্তীতে আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে চলে গেলাম। ফাইনালি দ্য মিটিং কেম টু অ্যান এন্ড, অবশেষে মিটিংয়ের সমাপ্তি ঘটলো। তাহলে এই যে অবশেষে, এই জন্য আমরা ফাইনালি ব্যবহার করেছি। এই ফাইনালিও কিন্তু একটা সিকোয়েন্সিয়াল কানেক্টরস। ড্যাশ আই ওয়াজ নার্ভাস বাট দেন আই ফেল্ট কনফিডেন্ট। তাহলে এখানে হবে অ্যাট ফার্স্ট, প্রথম দিকে আমি নার্ভাস ফিল করছিলাম, বাট ধীরে ধীরে আমার মধ্যে একটা বিশ্বাস বা আত্মবিশ্বাস গড়ে উঠল। কন্ডিশনাল সেন্টেন্সে কানেক্টর হিসাবে আমরা ইফ, আনলেস, ইন কেস, প্রোভাইডেড দ্যাট ইত্যাদি ব্যবহার করে থাকি। এদের মধ্যে ইফ এবং আনলেস সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়, আর ইন কেস ব্যবহৃত হয় সেন্টেন্সের মাঝখানে। ওকে, ইফ আর আনলেস, তার মানে যদি কন্ডিশন আপনারা দেখেন এবং সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ইফ অথবা আনলেস। আনলেস হচ্ছে ইফের নেগেটিভ ফর্ম। যদি আপনি এক্সাম্পলের দিকে তাকান তাহলে দেখেন এখানে লেখা আছে ড্যাশ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। যদি তুমি পড়ালেখা করো, তাহলে যদি মানে হচ্ছে ইফ। আর সেকেন্ড এক্সাম্পলে বলা আছে ড্যাশ ইউ হারি,
যদি না তুমি দ্রুত করো, যদি না তুমি দ্রুত আগাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করে ফেলবা। তাহলে এখানে ইফ এর নেগেটিভ ফর্ম হচ্ছে আনলেস, এবং মনে রাখবেন ইফ আর আনলেস সেন্টেন্সের শুরুতে বসে। আর যদি কন্ডিশনাল সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ইন কেস। কনক্লুশন বা পরিসমাপ্তি বোঝাতেও আমরা কানেক্টরস ব্যবহার করে থাকি, যেমন ইন কনক্লুশন, আলটিমেটলি। এই যে কানেক্টরসগুলো আছে, এগুলো আমরা কোনো একটা প্যাসেজের ফিনিশিং পার্টে বা ফাইনাল পার্টে প্যাসেজটাকে সাম আপ করার জন্য ব্যবহার করে থাকি। এই কানেক্টরসগুলোর মধ্যে জাস্ট একটা বা দুইটা কানেক্টরস যদি আমরা জানি, সেটাই এনাফ। এছাড়াও WH ওয়ার্ডস যেমন ওয়েন, ওয়াইল, হোয়ার, হু অনেক সময় কানেক্টর বা সংযোগকারী শব্দ হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন শি ওয়াজ রিডিং ওয়াইল আই ওয়াজ রাইটিং, দিস ইজ দ্য হাউস ওয়ার আই ওয়াজ বর্ন, দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ ইজ মাই সিস্টার। এক্ষেত্রে এই যে ওয়াইল, ওয়্যার, হু, এই যে WH ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো সবগুলোই হলো কানেক্টরস। আমরা চাইলে সেন্টেন্সের মাঝখানে কানেক্টর হিসাবে WH ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি।